জয়, পরাজয়, হতাশা, দুঃখ, দুর্দশা, আনন্দ, অশ্রু সবকিছু পেরিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এবারে কোয়ার্টার ফাইনালে। সবাইকে অনেক অনেক অভিনন্দন যারা ফুটবল ওয়ার্ল্ড কাপের অনেক অনেক ফ্যান। সবাইকে ওয়েলকাম করছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আমাদের রেগুলার আয়োজন দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার স্পন্সর্ড বাই ফিনিক্স ফিনান্স। আমি হোস্ট তাসনুভা মোনা আছি আপনাদের সঙ্গে। একদিকে প্রিয় দলের ছিনিয়ে নেওয়া বিজয় দেখে যেমন খুশিতে আত্মহারা ফ্যান, অপরদিকে কিন্তু প্রিয় দলের হেরে যাওয়া দেখে অভিমানে, দুঃখে, কষ্টে, কান্নায় জর্জরিত আরেক ফ্যান। এভাবেই কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ফ্যানদের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারি আমরা শুধুমাত্র আবেগী বাঙালি নই, বরং আমরা ভীষণ রকমের ফুটবল ফ্যান। আজকে সেরকম ফুটবল ফ্যান এবং ফুটবল নিয়ে ব্যস্ত থাকেন এরকম দুজন মানুষ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার সেলস মোহাম্মদ জুবাইর হোসাইন এবং আমাদের সঙ্গে আছেন নুসরাত জেরিন, স্পোর্টস প্রেজেন্টার। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। নুসরাত খুব ব্যস্ত সময় যাচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে। মানে আসলে ক্রিকেট হলেও যে ফুটবল হলেও তাই। আজকে রাত 2টায় ফ্রান্স ভার্সেস মরক্কোর ম্যাচ। আর আমরা জানি ফ্রান্স ভীষণ শক্তিশালী দল, শিরোপা প্রত্যাশী দল, অপরদিকে মরক্কো কিন্তু কম যায় না। তো সেই ক্ষেত্রে যদি আমি জানতে চাই আপনার কাছে যে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে কিংবা ওসমান ডেম্বেলের মতো সুপার অ্যাটাকিং মুডের যেসব প্লেয়াররা রয়েছেন তাদের বিপরীতে মরক্কোর আশরাফ হাকিমি কিংবা ইয়াসিন বুনোর যে রক সলিড ডিফেন্স, সেটা আসলে কতটুকু ধোপে টিকবে? তো আমার যতটুকু ক্রিয়া বিশ্লেষণ, খেলা দেখি, একজন একজন খেলোয়াড় হিসাবেও ছিলাম যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম, স্কুল লাইফে ছিলাম। তো আসলে বর্তমানে হেভিওয়েট যদি দল বলতেই হয় তাহলে ফ্রান্সকে আমাদের নিতেই হবে, যেহেতু ফ্রান্স শুধু এইবারের জন্য নয়, লাস্ট ইয়ারেও ছিল হেভিওয়েট একটা ফুটবল টিম। এর আগের বিশ্বকাপেও কিন্তু ফ্রান্স অনেক অ্যাডভান্স পেয়েছে এবং ফুটবলে কিন্তু তাদের দাপটটা দেখিয়েছে। কিলিয়ান এমবাপের কথা যদি বলে থাকি তাহলে যদি বর্তমান ফুটবলের ফাস্টেস্ট প্লেয়ার যদি গণনা করে থাকি তাহলে কিন্তু কিলিয়ান এমবাপেই। এত ফাস্ট স্ট্রাইকার আসলে আমি আমার এই ক্রিয়া লাইফে কখনো দেখি নাই। কিলিয়ান এমবাপে অবশ্যই ফাস্টেস্ট ফুটবলার, পাশাপাশি তার কন্ট্রোলিং এবং ড্রিবলিং চমৎকার এবং দূরপাল্লার শটে কিন্তু কিলিয়ান এমবাপের তুলনা নেই। নো ডাউট। সো যতই ডিফেন্স করুক মরক্কো শক্তিশালী টিম হিসাবে, আসলে দূরপাল্লার শটগুলোকে গোলকিকেই কিন্তু প্রতিহত করতে হয়। তার মানে আপনি ফ্রান্সকে এগিয়ে আমি রাখছেন ফ্রান্সকে মরক্কোর এখানে এগিয়ে বিপরীতে? রাখছি, তবে পাশাপাশি মরক্কোর হাকিমিকেও কিন্তু আপনি ইচ্ছে করলে মানে ইয়ে করে দেখতে পারেন না। সেই প্রশ্নটাতে আসবো, তার আগে জেরিনকে একটা কোশ্চেন করতে চাই। আসলে ফুল টুর্নামেন্ট জুড়ে কিন্তু মরক্কোর ডিফেন্সকে আমরা যেভাবে দেখেছি সেটা ছিল আউটস্ট্যান্ডিং। আর যে প্রসঙ্গটা আসলে জুবাইর ভাই তুলেছেন সেই প্রসঙ্গেই আমার একটা প্রশ্ন রয়েছে যে পিএসজিতে কিন্তু হাকিমি এবং এমবাপ্পে দুজন কিন্তু দুজনের যে শক্তিশালী দিকগুলো সেগুলো সম্পর্কে বাকিবহাল ছিলেন, এমনকি তারা তাদের দুর্বলতাগুলো জানেন। তো সেই জায়গাতে আসলে দাঁড়িয়ে দুই বন্ধুর কে সব থেকে বেশি এগিয়ে আছে, কাকে এগিয়ে রাখবেন আপনি? মানে মজার একটা জিনিস, ফ্রান্স এবং মরক্কো দুইটাই ফ্রাঙ্কোফোন কান্ট্রি, মানে দুইটাই ফ্রেঞ্চ বলে। ফ্রান্সের কলোনাইজড ছিল একসময় মরক্কো। সো এমন দুইটা টিমের আজকে ম্যাচ, মানে আই থিঙ্ক ইটস দ্য ফাইনাল বিফোর আ ফাইনাল, মানে ফর দ্য ফাইনাল ম্যাচ। একদিকে কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে এবং মাইকেল ওলিজের দারুণ ফ্রন্ট লাইন, আরেকদিকে আশরাফ হাকিমি, ইব্রাহিম দিয়াজ এবং ইসমাইল সাইবারি যে হচ্ছে গোল স্কোরার। বাট আনফরচুনেটলি এই ম্যাচে সাইবারি যেহেতু ইনজুর্ড, প্রবাবলি তিনি ম্যাচে নামবেন না। ওইদিকে মাইকেল অলিজের কথা আমরা যদি বলি, মানে লাস্ট টাইম তিনি অ্যাওয়ার্ড উইনিং একজন প্লেয়ার, সো তার কিন্তু প্রিভিয়াস ম্যাচে একটা ইয়েলো কার্ড ছিল। সো এই ম্যাচে ইয়েলো কার্ড যদি বাই এনি চান্স পেয়ে যায়, সেমিফাইনালে হয়তো বা খেলা হবে না, দুইটা ইয়েলো কার্ড। সো ইটস গোনা বি আ টাফ ম্যাচ। আপনি যেটা বললেন দুইজনই পিএসজি তে খেলতেন, যদিও এমবাপ্পে রাইট নাও ইন রিয়াল মাদ্রিদ। সো টিক বা স্ট্র্যাটেজি দুইজনেরটাই জানে। সো ইটস গোনা বি আ টাফ ম্যাচ, জাস্ট লাইক আপনার নরওয়ে এবং ইংল্যান্ডের ম্যাচে যেটা হবে। মানে বুন্দেসলিগাতে জুড বেলিংহাম এবং হচ্ছে আর্লিং হালান্ড একসঙ্গে ছিল, খুবই দারুণ তাদের ফ্রেন্ডশিপ। তো ওই ম্যাচে এই জিনিসটা হবে যে কি আসলে হতে পারে, মানে দুই বন্ধুর যখন একসঙ্গে দেখা হবে তাদের টেকনিক গুলো জানবে। ওয়েল, সবকিছু মিলে আমার মনে হয় ফ্রান্স এক্ষেত্রে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। যদি আমরা রাউন্ড 16 এর শেষ ম্যাচটার কথা বলি, যে সুইজারল্যান্ড ভার্সেস কলম্বিয়ার ম্যাচটা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আসলে এইভাবে চিন্তা করলে, প্রেডিকশন করলে কলম্বিয়াকে সবাই এগিয়ে রেখেছিল। বাট হু নোজ যে 120 মিনিট পরে আসলে পেনাল্টি হবে এবং সেখানে সুইজারল্যান্ড উইন করবে আর কলম্বিয়া ছিটকে যাবে, এটা তো আসলে কেউ ভাবতেও পারেনি। মানে রোনালদোকে হারাবে এত তাড়াতাড়ি। আমি একটু দ্বিমত পোষণ করব এক্ষেত্রে, বিকজ কলম্বিয়া ইজ আ নাইস টিম, বাট ইট ওয়াজ এ নাইস টিম। রাইট নাও জেমস রদ্রিগেজের যে কলম্বিয়ান টিমটা আছে,
ইউরোপিয়ান ফুটবল ল্যাটিন ফুটবলের মধ্যে একটা পার্থক্য রয়েছে, একটা শৈল্পিক একটা ফার্স্ট ফুটবল। যেইভাবে ল্যাটিন ফুটবল এখন আগাচ্ছে তার থেকে ইউরোপিয়ান ফুটবল ফার 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 বেটার। সো কলম্বিয়াকে অনেকে টপ ফেভারিট রেখেছে, হাই ফেভারিট রেখেছে, বিকজ দে হ্যাভ গট এ ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি, বাট সুইজারল্যান্ড ওয়াজ ফার বেটার অ্যান্ড মোর স্ট্রঙ্গার। এখানে আমি একটু ফ্লোর নিই। আফ্রিকান ফুটবল, ল্যাটিন ফুটবল অ্যান্ড ইউরোপিয়ান ফুটবল, তিনটা ফুটবলের খেলার স্টাইল, খেলার ট্যাকটিক্স, টেকনিক, টুলস একটু আলাদা। যদিও মরক্কো আফ্রিকা থেকে ফুটবল খেলে আসছে, পাশাপাশি যদি বলেন যে আপনি পাওয়ার হাউস ফুটবল, তাহলে কিন্তু ফ্রান্সকে ধরতেই হবে। কিন্তু একটি জায়গা আছে, যখন আপনি ক্লাবে চলে যাবেন, এই ফুটবলার গুলোর ক্লাব, তখন কিন্তু মরক্কোর প্লেয়ারও পাওয়ার হাউস ফুটবলই প্র্যাকটিস করে আসছে, যেহেতু তারা সেম ক্লাব থেকে উঠে আসছে। সো যে কোনো বিশ্বকাপ বা যে কোনো বড় আসরে যদি আপনি উইন করতে চান, তাহলে যেটা প্রয়োজন হয় আমার বিশ্লেষণ থেকে, সেটা হচ্ছে স্টার প্রয়োজন হয়। আর স্টাররা যদি একসঙ্গে একই মাঠে খেলে, তাহলে কিন্তু সবাই স্টার। আমি যেটা বলতে চাচ্ছি যে ফ্রান্সের সঙ্গে খেলা প্লেয়াররাই কিন্তু ওই মাঠেই হাকিমের সঙ্গে একই সঙ্গে খেলে। সো খেলাটা আসলে খুব একটা সহজ হবে না একে অপরের জন্য। অ্যাডভান্টেজ অবশ্যই ফ্রান্সকে দিব, কারণ আমি আগেই বলেছি যে ইউরোপিয়ান ফুটবল এগিয়ে থাকবে, পাওয়ার ফুটবল খেলে, কিন্তু ফ্রান্স আসলে কম যাবে। আমি যদি ইউরোপিয়ান দলের কথা বলি, তাহলে এটা শুধুমাত্র 2026 এর ওয়ার্ল্ড কাপ না, আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপেই সাইমultaneously একটা জিনিস দেখি, ইউরোপিয়ান দলগুলো সবসময় দেখা যায় সেমিফাইনাল, ফাইনালে গিয়ে এগিয়ে থাকে, রাউন্ড 16 এ বা কোয়ার্টার ফাইনালে গিয়ে এগিয়ে থাকে। এবারও কিন্তু তাই। দেখেন ইউরোপের 8টা দলের 5টাই কিন্তু এবারে কোয়ার্টার ফাইনালে। কিভাবে দেখেন আপনি? ইউরোপিয়ানরা ফুটবলটাকে প্র্যাকটিস করে শিরোপা জয়ের জন্য, আমার মনে হয়। কারণ যে ফুটবলে যেটা জিনিস প্রয়োজন হয় খেলার মাঠে, সেটা হচ্ছে যে প্যাশনটা শেষ পর্যন্ত ধরে রাখা এবং স্ট্রেনটা শেষ পর্যন্ত রাখা। আর্জেন্টিনার আমি যদি ম্যাচটার কথাই বলি, লাস্ট যেখানে মিশর কিন্তু আর্জেন্টিনাকে বিট করেই ফেলেছিল রীতিমতো। 70 মিনিটস দেয়ার স্টিল অ্যাহেড, ক্লিয়ার অ্যাহেড উইথ 2 গোলস। বাট যখন 70 মিনিট পার হয়ে গেছে, তারপরে যে সময়টা, এই সময়টা কিন্তু যখন তারা রিজার্ভ বেঞ্চ থেকে ফোর্স গুলো নামিয়ে দিল আর্জেন্টিনা, এরপর কিন্তু আসলে খেয়ে হারায় ফেললে হচ্ছে মিশর। এই যে পাওয়ার ফুটবল, আমি জার্মানির ফুটবল আগে দেখেছি, ইটালির ফুটবল আগে দেখেছি, লাস্ট যে টাইমটা 10 মিনিটস 20 মিনিটস, এই মিনিটসের যে পাওয়ার ফুটবল, এই প্র্যাকটিসটা ইউরোপটা করে। আর এই পাওয়ার ফুটবলের এই প্র্যাকটিসিং এ যখন একটু পিছিয়ে পড়ে যায়, তখন কিন্তু ইউরোপের টিমগুলোর কাছে আদার্স জিয়ান্ট আর্জেন্টিনা, জিয়ান্ট ব্রাজিল বাদ দিয়ে যদি আপনি আদার্স টিম গুলোকে পাশাপাশি দেখেন আপনি, তাহলে কিন্তু দেখবেন যে তারা কিন্তু ওই জায়গায় যে 90 মিনিটস এর পর যে ম্যাচটা আসলে নিজের হাত থেকে চলে যাচ্ছে। আর্জেন্টিনা ভার্সাস ইজিপ্টের যে ম্যাচটা, বাট বলতে হবে কারণ এখনো কিন্তু কন্ট্রোভার্সি তুঙ্গে, এবং ফিফা এটা নিয়ে একটা বিবৃতি দিয়েওছে, কিন্তু তারপরেও সমালোচনা চলছে। এবং আমার মনে হয় 2026 এর ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত সব থেকে বেশি সমালোচিত খেলা ছিল আর্জেন্টিনা ভার্সাস ইজিপ্টের ম্যাচটা। সো এইখানে আমি একটু ভিআর নিয়ে কথা বলতে চাই। ভিআর এর ডিসিশনটা আসলে এসেছিল খেলাটাকে আরো বেশি ইজি করে দেবার জন্য, ডিসিশন গুলোকে আরো বেশি আমি কি বলবো যে অনেক বেশি সূক্ষ্ম ভাবে ধরার জন্য, যেন আসলে সেখানে মানুষ খুব চুলচেরা বিশ্লেষণ করতে পারে। বাট সামহাউ কি মনে হচ্ছে না ভিআর এর ডিসিশন আরো বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে? এখন মোহনা, ইটস এ ট্রু থিং যে ভিআর আসলে করছেটা কি। এখন হয়তোবা আমরা এখানে বসে কথা বললে অনেকেই বলবে যে যেখানে পিয়ার লুইজি কলিনা বলেছে যে মানে রেফারি যে ওয়ার্ল্ড যে অর্গানাইজেশন, তার হেড মানে ওয়ান অফ দ্য বেস্ট রেফারি ইন দ্য ওয়ার্ল্ড, মানে এভার লিভড, আমার খুবই ফেভারিট পারসন, তিনি বলেছেন যে লেক্সিটার মানে ফ্রেঞ্চ রেফারি যিনি ছিলেন ইজিপ্ট এবং আর্জেন্টিনার ম্যাচে, সে যেই ডিসিশন নিয়েছেন সবগুলোই রাইট। এখন সে যেহেতু কলিনা যেহেতু রাইট বলছে, এখন আমি যদি বলি রং, ইট উড বি এ ম্যাসিভ ব্যাড থিং। বাট ভিআর এর কারণে অনেকেই বলছে যে শৈল্পিক ফুটবলটা মেবি মানে দেখতে পাচ্ছে না। দেখেন গত ম্যাচে যেটা হলো, খেলার প্রায় 5 থেকে 6 মিনিট পরে, মানে 80 মিনিটস কাউন্ট হবার পরে যে রেফারি বললো যে গোলটা হয়নি। সো ওই সময় যে প্লেয়ারদের মধ্যে একটা মেন্টাল চেঞ্জেস আসে, মানে ইট ইজ সো টাফ। আমার মনে হয় ফুটবল এমন একটা জিনিস, যেমন আপনার হাইড্রেশন ব্রেক হচ্ছে, খেলার ছন্দ পতন হচ্ছে, ভিআর একটা ডিসিশন দিচ্ছে, আবার সেটাকে বাদ করছে, আবার নতুন করে কিছু করছে। পজিটিভ হয়তো দিক রয়েছে, ভালো কিছু হচ্ছে, আবার আমার মনে হয় নেগেটিভ দিকও রয়েছে, দুইটা মিলিয়ে। আপনি আসলে এক্ষেত্রে আর্জেন্টিনার ভাগ্য নিয়ে কি বলবেন? তাদের ভাগ্য কি 2026 ওয়ার্ল্ড কাপে সুপ্রসন্ন না? কারণ হচ্ছে যেখানে আমরা রাউন্ড 16 এ দেখলাম যে তারা মিশরের বিপক্ষে খেলছে, আবার কিন্তু সেখানে জিতে তারা কোয়ার্টার ফাইনালে এসে তাদের প্রতিপক্ষ হিসেবে সুইজারল্যান্ডকে পেল। মানে এরকম কথা হচ্ছে আর কি। আমি সেই জন্য আমি সহমত। আসলে আমি যদিও ভাগ্যে খুব একটা রিলাই করি না, ফুটবল একটা
প্র্যাকটিস এবং টেকনিক এবং স্কিলের ব্যাপার। So, Right. তারপরেও আসলে যেভাবেই হোক ম্যাচগুলো জয় পরাজয়ের মাধ্যমে আর্জেন্টিনার যে লাইন আপটা, অবশ্যই 16 পরে কোনো লাইন আপই ইজি না, হুম। প্রত্যেকটা টিমই শক্ত, না হলে 16 এসে যায় না, রাউন্ড 16 পার হয় না। কিন্তু তারপরেও যদি নেম ফ্রেম যদি চিন্তা করেন, তাহলে আর্জেন্টিনার কাছে তারা আসলে কিছুটা হলেও কম শক্তিশালী দল আর কি। হুম, হুম। তো ভিআর এর যে বিষয়টা একটু আগে উল্লেখ করলেন, ভিআরটা হচ্ছে আসলে আরো ক্লিয়ারিফাই এবং আরো মানে স্বচ্ছ ফুটবলেরই উপস্থাপনা আমি মনে করি। আসলে আমরা বাঙালি আবেগ, যে কোনো ডিসিশন হলে যদি আমাদের পক্ষে যায় তাহলে আমরা মন খারাপ করি, যদি এই ডিসিশন আমাদের বিপক্ষে যায় তাহলে অপরপক্ষ মন খারাপ করে। এখানে আর্জেন্টিনার সঙ্গে যে ডিসিশন গুলো হয়েছে এটা কিন্তু খুব মানে ক্লিয়ারিফাই করে পরবর্তীতে দেখানো হয়েছে, মানে ফেয়ার ডিসিশন ছিল, একদম আপনি ফেয়ার যেটা ডিসিশন বলছেন। ছিল। তার কারণ ট্যাকটিস এবং টেকনিক ট্যাকেল এই জিনিসগুলোর কিছু রুলস রয়েছে ফিফা, হুম, হুম। এবং ফিফা তার রুলস অনুযায়ী চলবে, এবং আগামীতেও এটাকে আরো ক্লিয়ারিফাই করেই তারা উপস্থাপন করবে আমি বাট মনে সামহাও করি। আপনার কি কোথাও মনে হচ্ছে না ফিফার রুলস এন্ড রেগুলেশন গুলো ডিকোড করা এত বেশি টাফ যে সেগুলো আসলে ছোট দলগুলোকে আমরা জাস্টিস করছে কিনা? অ্যাকচুয়ালি মিশরকে ছোট দল হিসাবে দেখা হচ্ছে কেন আমি জানি না, না, আমি শুধু মিশরের কথা বলছি না। তো এখানে ছোট দল কেন বলা আমি হচ্ছে? যদি একটু অ্যাড জি, করি, জি। কন্ট্রোভার্সিটা তখনই হয় যখন আপনি মানে খালি চোখে, আমরা তো এক্সপার্ট Right. না, রাইট। খালি চোখে আমরা যেটা দেখবো সেটা ইম্পর্টেন্ট। যদি আপনি খালি চোখেই দেখতে পান কোনো এক পক্ষ বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে, এক পক্ষ কম অ্যাডভান্টেজ পাচ্ছে, হুম, তখনই হুম, কন্ট্রোভার্সি বিষয়টা হয়। এখন আমি যদি এই কথা বলে আর্জেন্টাইন ফ্যানরা আমাকে বাট বলা উচিত না, বলা উচিত। যেটা মনে হচ্ছে সেটা বলা Exactly. উচিত। এখন দেখুন মোহনা, আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে যে মানে ম্যাচে যখন লটারি হয়েছে সেই শুরু থেকে ফিফার, তারপর থেকে আজকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো একটা টিম, দেখেন স্পেন পর্তুগালের খেলা হচ্ছে, মরক্কো ব্রাজিলের খেলা হচ্ছে, নরওয়ে ইংল্যান্ডের খেলা হচ্ছে, জার্মানি আউট অফ দ্য টুর্নামেন্ট, নেদারল্যান্ডস আউট অফ দ্য টুর্নামেন্ট, কিন্তু কোনো একটা পক্ষ কি একটু বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে না? মানে সব ইজি টিম বলতে আপনি আমি আচ্ছা ওকে ফাইন, আমি মানে যে ডিরেক্টলি আন্ডারডগদের কথা বলছি আর কি, যেভাবে তাদেরকে কথাই বলি, যেমন ধরেন অস্ট্রিয়ার সঙ্গে তারা খেলেছে, আলজেরিয়ার সঙ্গে তারা খেলেছে, তাদের র্যাঙ্কিং কত ছিল 24 28, রাইট। জর্ডানের সঙ্গে খেলা Near হচ্ছে about ফর দ্য 30 ফার্স্ট সবাই। টাইম। জর্ডান এবারে ওয়ার্ল্ড কাপে মানে এন্ট্রি নিল, হুম। তার সঙ্গে খেলা হচ্ছে, কাবু ভার্দের সঙ্গে খেলা হয়েছে। এখন অনেকে বলবে কাবু ভার্দে ইজ এ বিগ টিম, নো, ইটস অ্যান এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। রাইট। এবং পরবর্তীতে খেলা হলো এখানে এসে ইজিপ্টের সঙ্গে, ইয়েস ইজিপ্ট কোয়াইট এ বিগ টিম, বাট কম্পেয়ার টু স্পেন, কম্পেয়ার টু পর্তুগাল, কম্পেয়ার টু ব্রাজিল, ইজ ইট এ বিগ টিম? আই থিঙ্ক দ্য অ্যান্সার ইজ নো। এবং আরো একটা বিষয়, যেহেতু মোহনা আই এম সরি, মানে আপনার প্রসঙ্গটাই আমার নিয়ে আসি, Please. যেহেতু রেফারিদের কথাই হচ্ছে, লাইক বালোগান যদি red card এক্স্যাক্টলি, পাও- আমি এই প্রসঙ্গটা আনতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ এন্ড প্লিজ কন্টিনিউ। না, আমার কথা হচ্ছে বালোগান যদি রেড কার্ড পেয়ে তার বেলজিয়ামের ম্যাচে ইন করতে পারে, সো হোয়াই নট মাইকেল অলিজে? মাইকেল অলিজের লাস্ট ম্যাচে আমি যদি রিপ্লেটা আরেকবার দেখি, তাকে বলা হচ্ছিল যে তিনি প্লেয়ারকে মুখে আঘাত করেছিলেন, বাট ভিডিওতে দেখা গেল কি তিনি ভিআরে জার্সি ধরে টান দিয়েছেন। সো তাকে আপনি আপিল করার পরেও, ফ্রান্স ফুটবল টিম যখন আপিল করলো ফিফার কাছে, ফিফা কি বললো সেটাকে খারিজ করে দিল, নাকচ করে দিল। সো অলিজের যে ইয়েলো কার্ড সেটা থাকছে, বাট বালোগান রেড কার্ড পাওয়ার পরে যদি পরের ম্যাচে এন্ট্রি নিতে পারে, খেলতে পারে, সো ইয়েলো কার্ড পাওয়ার পরে কেন সে খেলবে না, যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে সে কোনো টাচ করেনি, জাস্ট জার্সি ধরে হয়তো বা টান দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ নিরপেক্ষভাবে প্রসঙ্গটা আনার জন্য। ফিফার দুর্নীতি ইজ নট এ নিউ থিং। 2010 সালে যখন জিয়ানি ইনফান্তিনো, মানে 16 বছর ধরে তো তিনি প্রেসিডেন্ট, যখন 2010-এ তিনি ইলেকশন করে ইলেক্টেড হয়ে আসলেন, তার আগে কিন্তু ফিফা প্রচুর ভাবে দুর্নীতি, ক্যাশ জালিয়াতি সহ সবকিছু মিলিয়ে জর্জরিত ছিল। তখন ইলেকশন হলো এবং ইনফান্তিনো আসলো। সো ইটস নট এ নিউ থিং যে ফিফা ডুইং সামথিং ব্যাড অর ডার্টি। এবারের ওয়ার্ল্ড কাপে কি মনে হচ্ছে না যে দেখা যাচ্ছে যে 90 মিনিটস এর পরে এক্সট্রা টাইম এবং তারপরে গিয়েও দেখা যাচ্ছে কোনো গোল হচ্ছে না, মানে খেলাটা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, এবং যখনই টাই ব্রেকারে চলে যাচ্ছে তখন কি আসলেই খেলার মজাটা সেভাবে থাকছে? ট্রাইব্রেকার ইটস আ পার্ট অফ আ গেম, এটাও অনেক স্নায়বিক যুদ্ধ একটি আমি মনে করি। তবে এইবার খেলায় যে জিনিসটা হয়েছে আমি খেয়াল করছি যে ওয়েদার, মানে এত টেম্পারেচার, আমি অনেক বড় বড় টিমের বড় বড় প্লেয়ারকে দেখছি 90 মিনিটসের ঠিক আগে সে নিজে ইচ্ছাকৃতভাবে মাঠ ছেড়ে চলে যাচ্ছে। আপনি যদি লাস্ট ম্যাচ খেয়াল করেন হাসান, সে কিন্তু কোনো ব্যথা ছাড়াই পড়ে যে বুক ধরে অনেকক্ষণ বসেছিল, এবং এটা আমার কাছে সিরিয়াস মনে হয়েছে।
কারণ এরকম বেশ কয়েকবার আগের বার দিয়েছি যারা হয়তো চলে গেছে। তো এই হিটটা আসলে প্লেয়ারদের খেলার কতটুকু উপযুক্ত ওয়েদার দিচ্ছে এটা নিয়ে আমি একটু মানে সন্দেহের মধ্যে আছি, যে আই এম কনফিউজ যে এরকম কেন হচ্ছে। এবং বারবার কিন্তু তারা পানি দিয়ে তাদের মুখে এবং তার শরীরে দিচ্ছে, বারবার পানি দিয়ে ফিল্ডটাকে শুকানো হচ্ছে। আপনি একটু হাইড্রেশন ব্রেকের কথা বলেছিলেন, আসলে এটা খেলা ছন্দ পতন করে, কিন্তু এই ওয়েদারে এই হাইড্রেশন ব্রেকটাও প্রয়োজন। একজন ফুটবলের 90 মিনিটস ক্যারি অন করা খুব কঠিন। আমরা মাঠে যারা খেলেছি দেখেছি যে আসলে খুবই কঠিন এটা, মানে এই স্পিড নিয়ে খেলা। তো যার কারণে হয়তো এই পরিবেশটার কারণে হয়তো গোলের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। বড় ম্যাচ আসছে, গোল সংখ্যা কমে যাচ্ছে, তখনই কিন্তু গোল শূন্য পার হয়ে গেলে চলে যাচ্ছে এগুলো সব পেনাল্টি পর্যায়ে বা এক্সট্রা টাইম পর্যায়ে। তো আমরা খেলা দেখতে পছন্দ করি, ভালো খেলার আমি খুবই ফ্যান। আমরা আবার একটুখানি ফ্রান্স মরক্কোর খেলাতে চলে আসি এবং জেরেনের কাছে আমি জানতে চাইবো যে ফ্রান্সের মিডফিল্ডে অ্যান্টিন গ্রিজমান যেভাবে প্লে মেকার হিসেবে খেলেছেন তাকে যদি বোতলবন্দি করতে হয় তাহলে আসলে মরক্কোর ডিফেন্সে কি কি চেঞ্জেস আনতে হবে? মরক্কো খুব ভালো ভালো ডিফেন্ডার রয়েছে, মানে তাদের মিডফিল্ড যেমন ভালো, ডিফেন্স যেমন ভালো, ফরওয়ার্ড বা উইং এর প্লেয়ার যারা আছে তারাও খুবই ভালো। তো এক্ষেত্রে মানে ফ্রান্সের ফুটবলে যেটা মানে আমি ভুলও হতে পারি, মানে তাদের টিম বন্ডিংটা এত স্ট্রং, তাদের পাস গুলো তারা খুব বুঝে। যেমন এমবাপ্পে গোল করছে, ডেম্বেলে গোল করছে, ওলিসে এখনো পর্যন্ত গোলের চেহারা মানে গোলের সন্ধান পায়নি, বাট তারা জানে কোথায় পাস হচ্ছে। সো তারা না 1-to-1 খেলেও অভ্যস্ত বা 2-to-3-1 খেলেও খুবই অভ্যস্ত। তো ডিফেন্স যদি ভাঙতে যায় আমার মনে হয় এমবাপ্পের প্রতি এক্সট্রা নজর দিতে হবে, ডেম্বেলের প্রতি। এখন ইট ইজ মানে সো টাফ। প্রথম দিকে গ্রুপ স্টেজের ম্যাচে সবার কনসেন্ট্রেশন ছিল যে কিলিয়ান এমবাপ্পে গোল করবে। কি আসলো ওসমান ডেম্বেলে, সবাই মানে আমার খুব মজা লেগেছে একটা জিনিস যে ওসমান ডেম্বেলেকে মেজরিটি মানুষ চিনতই না। মানুষ ভাবলো ওসমান ডেম্বেলে কোথা থেকে এসে গোল করলো। মাই গড, হি ইজ দ্য ব্যালন ডিওর উইনার অফ 24-25, মানে লাস্ট সিজনের ব্যালন ডিওর উইনার। সেই মানুষটা এখনো পর্যন্ত গোল পায় না, এটা হচ্ছে বড় টপিক। সে গোল পেয়েছে, ইটস নট এ বিগ ডিল। সো 1-to-1 খেলাটা আমার মনে হয় বেটার হবে, বা আসলে স্পেস না দেয়াটা, মানে মরক্কোর যেটা উচিত হবে স্পেসটা ক্রিয়েট না করা, কারণ ফ্রান্সের ফুটবলাররা খুবই আনপ্রেডিক্টেবল এবং ভীষণ অ্যাটাকিং, রাইট, এবং তাদের শট অন টার্গেটের পার্সেন্টেজটা অনেক বেশি। সো একটা শট পাবে আর্লিং হালান্ডের মতো, তিনটা লাস্ট ম্যাচে তিনটা সে শট পেয়েছে, তার মধ্যে দুইটাই গোল। সো ফ্রান্সের ক্ষেত্রেও তাই। আলটিমেটলি আসলে বলা যাচ্ছে না যে কি হতে যাচ্ছে, কারণ ওয়ার্ল্ড কাপ ইজ আনপ্রেডিক্টেবল। সেটা আমরা গ্রুপ পর্বের ম্যাচের পর থেকেই আসলে দেখে আসছি 32 এবং রাউন্ড 16। আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই যে আসলে ফুটবল মানে প্লেয়ার 11 জনেরই খেলা। তো একটা সময় ছিল যখন মানে কেউ গোলকিপার এই পোস্টটাতে খেলতেই চাইতো না, যে আমি গোলকিপার কেন হবো আমাদের সময়। কিন্তু পরবর্তী যখন ইগার ক্যাসিয়াস, অলিভার কানের মতো যখন স্টার, এখন মার্টিনেজের মতো স্টার, গোলকিপাররাও কিন্তু একটা ফ্যাক্ট। সো মরক্কোর ডিফেন্স লাইন 4টা দাঁড়িয়ে আছে, পাশাপাশি বুনোর মতো গোলকিপার যখন পিছনে আছে, তখন দূরপাল্লা শটে এমবাপ্পের গোল করা কিন্তু কঠিন হবে। সুতরাং দিস ম্যাচ গোইং টু বি ভেরি টাফ। হাই ভোল্টেজ একটা ম্যাচে কিন্তু একজন প্লেয়ারে এক্স ফ্যাক্টর হতে পারেন। তো সেই ক্ষেত্রে কি শুধুমাত্র কিলিয়ান এমবাপ্পেকে এগিয়ে রাখবেন নাকি একটু মরক্কোর দিকেও নজর দেবেন? ওয়েল, মরক্কোর দিকে অবশ্যই মনোযোগ দিব। মানে আশরাফ হাকিমি যেখানে আছে, ব্রাহিম দিয়াজ যেখানে আছে, সেখানে মানে ইট ইজ গোনা বি এ সো টাফ ম্যাচ। যেটা আমি বললাম, ফাইনালের আগেই হয়তো একটা ফাইনাল দেখবো। দুইটা এত দারুণ টিম, মানে এনি টাইম এনিথিং কুড হ্যাপেন, মানে এমন একটা ম্যাচ। সো আশরাফ হাকিমির ম্যাচ আমরা সারা জীবন দেখে এসেছি, মানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তিনি যেভাবে খেলেন, মানে এনি টাইম সে স্কোর করতে পারেন। লাস্ট ম্যাচগুলোতে আমরা দেখেছি ত্রাতা হিসেবে কি তিনি যেভাবে উঠে এসেছেন। একটা মজার বিষয় হচ্ছে, যেমন আমরা ফ্রান্স টিমের কথা আসলে আমরা ভাবি যে এমবাপ্পে গোল দিবে, বাট মানে অন্য কেউ আছে, বাট এমবাপ্পেকে আমরা মেইন ফোকাস হিসেবে দেখি। বাট মরক্কোর ক্ষেত্রে কিন্তু এমন অনেক প্লেয়ার রয়েছে যারা পুরো ম্যাচের মানে সিচুয়েশন, সিনারিও চেঞ্জ করে দিতে। খেলা নিয়ে তো অনেক কথা বললাম আমরা, এবং আলটিমেটলি না চাইলেও ঘুরে ফিরে আমাদের প্রেডিকশন করতে মন চায়। দেখা যাক যে আমি যেটা প্রেডিক্ট করছি সেটার সঙ্গে ম্যাচে যেটা হচ্ছে সেটা মিলছে কিনা। মিলে গেলে ভালো লাগে, না মিললেও এটা একটা অন্য রকমের আনন্দ। বাট একটু ঘুরে ফিরে একটুখানি রূপায়ণের প্রসঙ্গে আসতে চাইবো। আপনি যেহেতু জেনারেল ম্যানেজার হিসেবে আছেন সেলসের, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের, সো রূপায়ণ সিটি নামে আপনার একটা সিটি তৈরি করছেন, সেটা আসলে মানুষের জন্য কি অ্যাডভান্স দেবে? অ্যাকচুয়ালি আমাদের রূপায়ণ গ্রুপ সবসময়, বিশেষ করে হাউজিং স্টেটে, আমাদের স্লোগানটা হচ্ছে যে উই আর
লিভিং উইথ প্রাইড অ্যান্ড টাচ দ্য ইমোশনস অফ পিপল। হুম। আমরা চেষ্টা করি যে একটা হাউজিং তৈরি করতে যেটা কমপ্লিট লাইফ সলিউশন দিবে। তো রূপায়ণ সিটি আমাদের একটা ব্র্যান্ড, যেটা রূপায়ণ হাউজিং স্টেটের একটি সিস্টার কনসার্ন। তো রূপায়ণ সিটিতে আমরা একটা গেটেড কমিউনিটি করেছি, যেখানে উইদিন আ গেট all kinds of amenity facilities and where we break the stories of square feet. আমি আরেকটু ভেঙে বলি যে আসলে আমরা একটা অ্যাপার্টমেন্ট কিনলে চিন্তা করি কত স্কোয়ার ফিটের, প্রথম প্রশ্নটাই থাকে। তো এই জায়গায় এই স্কোয়ার ফিটের প্রশ্নটা আসবে না, টোটাল এই সিটিটাই আপনার। এখানে প্রায় সব মিলে প্রিমিসেসকে যদি আমরা কাউন্ট করি তাহলে এটা 154 বিঘার উপরে তৈরি হয় একটি টোটাল মিলে সিটি, এবং এই টোটালটাই আপনার। এখানে আপনি সিজনাল গার্ডেনিং দেখতে পারবেন, বাহ। এখানে সাইক্লিং এর জন্য আপনি জোন দেখতে পাবেন, এখানে বর্ষায় কদম ফুল পাবেন, শীতে আপনি রজনীগন্ধা পাবেন। এটা খুব ভালো ছিল। So, ঢাকায় তো এই বিষয়টা কেউ কখনো এই জিনিসটা কনফার্ম অন্য কেউ করে না। ভাবতে পারে না। আমাদের কোম্পানির চেয়ারম্যান, জি। মানে হি ইজ ভিশনারিজ, এবং আমাদের কোম্পানির চেয়ারম্যান সবসময় চিন্তা করে যে বাংলাদেশকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাব হাউজিং এ, যাতে বিশ্ব এসে দেখে যায় যে আচ্ছা। বাংলাদেশ হাউজিং এ রূপায়ণ হাউজিং স্টেট অনন্য একটি উদাহরণ সৃষ্টি করেছে। তার পাশাপাশি যদি ওনার কথা একটুখানি বলি, উনি মানে ওনার ফ্যামিলিটাই আসলে শুধুমাত্র ফুটবল না, বিভিন্ন ধরনের যে স্পোর্টস রিলেটেড যে খেলাগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু তারা সম্পৃক্ত, এবং সেটা অনেক আগে থেকেই আছে। সো আলটিমেটলি এই যে দেশ রূপান্তর, আমরা একটা প্রোগ্রাম করছি ফুটবল ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে, এই ধরনের আরো কি কি প্রজেক্ট আমরা সামনে দেখতে পারবো রূপায়ণের কাছ থেকে? অ্যাকচুয়ালি আমাদের রূপায়ণ হাউজিং স্টেটের জেনারেল ম্যানেজার হিসাবে আমি যেটুকু দেখেছি, চেয়ারম্যানকে উনি একজন উদ্যোক্তা, পাশাপাশি একজন ফুটবলার। সে কিন্তু আমাদের ওই লেভেলের যে সময় গাফফার স্যাররা খেলছে, যে সময় মহসিন স্যাররা খেলছে, উনি কিন্তু তার একজন সহযোদ্ধা, একই সঙ্গে ফুটবল খেলেছে। পাশাপাশি উনি আমাদেরও বিভিন্ন মিটিং এ যখন পায় তখন বলে যে আসলে লিডার ক্রিয়েটস ফ্রম দ্য ফিল্ড, লিডার ফিল্ড থেকেই তৈরি হয়। তোমরা সে সেলস লিডার বলো আর তোমরা কোনো পলিটিক্যাল লিডার বলো, খোঁজ করে দেখো তারা ফুটবল থেকেই তারা বা কোনো মাঠ থেকেই তারা তৈরি হয়ে এসেছে। তো যার কারণে সে সবসময় আমাদের ইন্সপায়ার করে, এবং আমরা লাস্ট হকি টুর্নামেন্টটাকে, যেটাকে আমরা স্পন্সর করলাম, সেখানে রূপায়ণের বেশ ভূমিকা ছিল। আমরা বেশ কয়েকটি ক্লাবের স্পন্সর, নাম নাই বলি, কিন্তু আমরা বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে স্পন্সরশিপে রয়েছি খেলার, এবং বাংলাদেশ ফুটবল, ক্রিকেট, হকি, হ্যান্ডবল প্রত্যেকটা খেলার সঙ্গেই রূপায়ণ হাউজিং স্টেটের একটি কন্ট্রিবিউশন রয়েছে, যেহেতু ফুটবল ফ্যামিলি থেকে উঠে আসা একটা গ্রুপ। সো আমরাও চেষ্টা করি যে বাংলাদেশের যে কোনো ক্রিয়া মোদি বা ক্রিয়া জগতে আমাদের যেন হাউজিং স্টেটে যেমন একটা পার্ট রয়েছে ডেভেলপমেন্টে, আমরা যেন এতেও কন্ট্রিবিউশন করতে পারি এবং সাথে থাকতে চাই বাংলাদেশ ক্রিয়া এই জগতের সঙ্গে। বেস্ট উইশেস সাব্বির ভাই রূপায়ণ গ্রুপের প্রতি, আর কংগ্রাচুলেশন জানাই। আর জেরিন, খুব ভালো লাগলো আজকে দুজনের সঙ্গে কথা বলে। মানে একটা জায়গায় মনে হলো যে দুইজনই আসলে খুবই খেলাপ্রেমী মানুষ, এবং দুইজনই আসলে খেলা নিয়ে অনেক গভীরভাবে বিশ্লেষণ করে, দেখে, চিন্তা করে। সো একটা প্রেডিকশন করেন, ফ্রান্স ভার্সেস মরক্কো কত গোল? আমি জেরিনকে বলবো আগে। I'll go for France. মানে no doubt, I love Morocco. It's really gonna be a tough match. Probably টাই ব্রেকারেও যেতে পারে, বাট মনে হয় না এমবাপ্পেরা টাই ব্রেকারে আসলে যেতে দিবে। এরপর 1-0 হতে পারে মেবি। ওকে, জেরিন বলেছে 1-0, কমেন্ট সেকশনে আমরা দেখতে চাই। পারি এটা 2-0 হতে পারে বা 2-1 ও হতে পারে। এনিওয়ে আমরা তিনটাই রাখছি, 1-0, 2-1 or 2-0। 2-0 হবে না, 2-1 হতে পারে। কমেন্ট সেকশনে জানাবেন আপনার প্রেডিকশন কি। আমরা একটুখানি জুবাইর ভাইয়ের কাছে চলে যাব, আপনার প্রেডিকশন। Actually, for today, I am a hard supporter of Morocco. Yes, African football. আমি ইউরোপিয়ান ফুটবলকে একটু দূরে সরাই দিতে চাচ্ছি এই বিশ্বকাপের আসর থেকে, কারণ এক্সেপ্ট আর্জেন্টিনা, ল্যাটিন ফুটবলও শেষ। সো আমি আজকে মরক্কোর সাপোর্টার, আর প্রেডিকশন আমার 1-0। ওকে, লেটস সি আসলে কি হবে। আজকে বাংলাদেশ সময় রাত 2টায় ম্যাচটা শুরু হতে যাচ্ছে, ফ্রান্স ভার্সেস মরক্কো, এবং টান টান উত্তেজনার ম্যাচ। কোয়ার্টার ফাইনালে 1-0, 2-1 নাকি 2-0? লেটস সি। আপনারা কমেন্ট সেকশনে কিন্তু আপনাদের প্রেডিকশন লিখতে ভুলবেন না, এবং অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো। আলটিমেটলি আমরা যতই প্রেডিকশন করি, যাই বলি না কেন, ম্যাচ কিন্তু এই যখন শুরু হবে তখন থেকে 90 মিনিটস পর্যন্ত, কিংবা যদি এক্সটেন্ডেড হয় পেনাল্টি পর্যন্ত, টাই ব্রেকার পর্যন্ত, তখনই আসলে আমরা গিয়ে দেখবো যে কে আসলে জয়ী হলো। তবে একটা বিষয় আমার খুব ভালো লেগেছে যে ম্যাচটা আসলে খুব চমৎকার ম্যাচ হতে যাচ্ছে, কারণ ইউরোপিয়ান ভার্সেস
আফ্রিকান যে টিম সেই দুটোর মধ্যে, মানে আমরা একদিকে ক্রিয়েটিভ খেলা দেখবো, অন্যদিকে ফার্স্ট ফুটবল দেখবো। সো দ্যাট ইজ দ্য, আমার মনে হয় যে ইন্টারেস্টিং পয়েন্ট। সো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে এই ছিল আমাদের আজকের মতো আয়োজন। দেশ রূপান্তর প্রেজেন্স স্ট্রাইকার স্পন্সরড বাই ফিনিক্স ফিনান্স। আমি হোস্ট আশরাফা মোহনা ছিলাম আপনাদের সঙ্গে। আশা করছি ভালো লেগেছে আপনাদের। দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা।